দর্শক স্বাগত গেম ইজ নট ওভারে। সাউদাম্পটন টেস্ট কিন্তু জমে উঠেছে। ছড়ি ঘোরানো উইন্ডিজের বিপক্ষে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দেখা যাচ্ছে তারা শেষ পর্যন্ত সেখানে কি হয়। একই সঙ্গে বাংলাদেশের স্পোর্টস এর জন্য আজকে সুখবর, বাংলাদেশের ক্রিকেট এখনো না ফিরলেও ফুটবল কবে ফিরছে তার একটা টাইম লাইন ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে যদি বলি, বাংলাদেশের ফুটবল তো আছে, রিয়াল মাদ্রিদের দিকে খুব কাছে পৌঁছে গেছে, কিন্তু ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। কি প্রতিক্রিয়া দেখাচ্ছে দলগুলো, তার থেকে বড় কথা সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার, বিশ্ব সেরা ক্রিকেটার, শতাব্দীর অন্যতম সেরা ক্রিকেটার, কেন, কি জন্য, কিভাবে, এই সমস্ত খবরের পেছনে ঘটনা এবং খবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে আছি তাহমিদ আহমেদ। গেম ইজ নট ওভারে। দর্শক, প্রতিদিনকার মতো আজও আমাদের সঙ্গে একজন অতিথি যোগ দেবেন, যিনি তার নিজের কথা বলবেন, তার অভিজ্ঞতা শেয়ার করবেন আপনাদের সঙ্গে। আজকে থাকতেন সেই মানুষটি 2015 বিপিএল এ যে মানুষটি সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছিল, আপনারা সবাই তাকে চেনেন। সেই বিপিএল যারা দেখেছেন তাকে ভুলবার কথা নয়, তার পেস, তার গতি, তার বাউন্সার সবকিছু মিলে সে আবু হায়দার রনি। কোথায় আছেন তিনি? হারিয়ে গেছেন নাকি? কি রকম আছেন? সময় কাটছে কিভাবে? কবে ফিরবেন আবার জাতীয় দলে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই তিনি আজ আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, সেই সঙ্গে থাকবেন কারা? থাকছেন আপনারা। সমস্ত রিপোর্টের পেছনে আপনাদের যে মন্তব্য, আপনাদের যে প্রশ্ন, সেটি আপনি আমাদেরকে জানাতে পারেন। একই সঙ্গে সরাসরি আমাদের ফেসবুক লাইভে আপনি যোগ দিতে পারবেন, আমাদের লিঙ্ক দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। সেখানে থেকে আপনি আপনার আজকের অতিথি আবু হায়দার রনিকে প্রশ্ন করার সুযোগ থাকছে আপনাদের কাছে। আমরা শুরুতে একটু যোগ দেওয়ার চেষ্টা করছি আবু হায়দার রনিকে আমাদের সঙ্গে যদি একটু সংযুক্ত করার চেষ্টা করি। পেয়ে গেছি। রনি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। অনেকদিন পর কথা, মানে আবু হায়দার রনি বলতেই 2015 বিপিএল এর কথা মনে হয়। আপনার কিন্তু সেই বিপিএল এর কিন্তু 5টা বছর, মানে আপনি কেমন আছেন? হারিয়ে গেছেন নাকি? মানে অনেকদিন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। রনি কই? না, আছি ভাই, আলহামদুলিল্লাহ। এখন ঢাকা, এখন ঢাকাতে? জি, এখন ঢাকাতে আছি। মানে ঢাকাতে ঈদ করবেন নাকি নেত্রকোনা যাবেন? না, আমি নেত্রকোনা যাব, হয়তো 2-1 দিনের ভিতরেই যাওয়ার প্ল্যান আছে। রনি ভাই, আপনার সঙ্গে অনেক বেশি কথা বলবো, আড্ডা দিব, তবে দেশ বিদেশের খেলাধুলার সংবাদগুলো আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের আপনারা যেমন মাঠে ফেরার জন্য অপেক্ষায় আছেন, ফুটবলাররা কিন্তু অপেক্ষায় আছে। কিন্তু সবার আগে সুসংবাদটা ফুটবল থেকে এসছে। তাদের সঙ্গে আজকে আলোচনা হয়েছে এবং তাদের একটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। সেই ম্যাচটা শুরুর আগে 2 আগস্ট থেকে, অর্থাৎ 2 আগস্ট থেকে বাংলাদেশের স্পোর্টস মাঠে গড়াচ্ছে। 2 আগস্ট থেকে তাদের ক্যাম্পটা শুরু হবে একটি গাজীপুরে সম্ভবত। সেই নিয়ে একটি আমাদের সংবাদ আছে। আমরা দেখতে চাই কি অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কি অবস্থা বাংলাদেশের ফুটবলের, কবে থেকে শুরু হচ্ছে। দর্শক, আমরা চেষ্টা করব আমরা রিপোর্টে যেতে। তার আগে আবু হায়দার রনি, আপনার কাছে প্রশ্ন করেই যেতে চাই। হচ্ছে রিপোর্টটা আমাদের হাতে আসবে কিছুক্ষণের মধ্যেই। সেটি হচ্ছে যে 2015 সেই বিপিএল এর স্মৃতি যদি চিন্তা করেন, তারপর তো অনেকটা দূর এতদিনে চলে আসবার কথা ছিল। সেই রনি কি 2015-ই আটকে আছে নাকি সামনে স্বপ্ন বলছে? না, আসলে বিষয়টা এরকম না। 2015-এ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পারফরমেন্স হয়েছিল, কিন্তু আপনি যদি চিন্তা করেন, প্রত্যেকটা প্লেয়ারের লাইফে কিন্তু আপস এন্ড ডাউনস থাকে। সবসময় পজিটিভ সবকিছু হবে এটা আসলে বলা মুশকিল। নেগেটিভ দিকও আসবে, খারাপ সময় আসবে। সো এই সময়গুলো আমরা কিভাবে ওভারকাম করি বা কিভাবে নিজেকে টেক কেয়ার করি, এটা আসলে মেইন জিনিস। আসলে যেটা বলতে চাচ্ছি যে সবসময় ভালো পারফরমেন্সটা আসলে ওইভাবে হয় না। তারপরেও চেষ্টা করতেছি কিভাবে ভালো করা যায়, কিভাবে আরেকটু বেটার করা যায়, নিজেকে আরেকটু তৈরি করা যায় ভালোভাবে। হয়তো সবকিছু সবসময় ফেভারে থাকে না, বাট তার মধ্যেও চেষ্টা করি যে লিমিটেশনস গুলো আছে এগুলোর ভিতরে কিভাবে আরেকটু ভালো করা যায়, আরেকটু ওভারকাম করা যায়। অবশ্যই। আমরা আসলে যেটা বলছিলাম ফুটবল ফেডারেশনের ক্যাম্পের কথা, সেই সংবাদটি আমাদের কাছে এসছে। ফুটবল শুরু হচ্ছে, নিশ্চয়ই রনিরাও খুব খুশি হচ্ছেন, ফুটবল মাঠে ফিরছে, সেটা তাদের জন্য একটা অনেক বড় বিষয়, কারণ স্পোর্টস ফেরাটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে এই অঞ্চলের ফুটবল শুরু হতে যাচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহেই। আসরের দুই দেশ আফগানিস্তান, ভারতের মতো করোনা পরিস্থিতি বাংলাদেশেও প্রায় একই। তবে 2 আগস্ট থেকে আইসোলেশন ক্যাম্প দিয়ে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। 50 ফুটবলারকে নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে শুরু হওয়া ক্যাম্প চলবে 8 অক্টোবর ম্যাচের আগ পর্যন্ত। শনিবার জাতীয় ফুটবল দলের সাথে নির্ধারিত মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা দেওয়া হয়েছে বাফুফের পক্ষ থেকে। জাতীয় দলের প্লেয়ারদেরকেও আমরা
ধন্যবাদ জানাচ্ছি। এই 4টা মাস যে প্রতিকূল অবস্থা ওনারা একা একা নিজেদের ফিটনেস বজায় রেখেছে, নিজেদের মেন্টাল ফিটনেসও বজায় রেখেছে। এটা খুবই কষ্টকর একটা কাজ। জাতীয় দল মাঠে ফেরত আসলে একটা উৎসাহ পাবে বাকি প্লেয়াররা, বাকি সংগঠকরা, তখন আমরা লিগ বা টুর্নামেন্টের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ক্যাম্প শুরুর আগে এএফসির স্বাস্থ্যবিধির সাথে মিলিয়ে নেওয়া হবে সরকার সহ বিভিন্ন সংস্থার নির্দেশনাও। ফুটবলারদের জন্য একাধিক করোনা টেস্ট সহ থাকবে আর্থিক সহযোগিতা। কোচিং স্টাফের তালিকাতেও নেই কোনো পরিবর্তন। বিমান চলাচল স্বাভাবিক হলে 2টি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাফুফের সহসভাপতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির সুপারিশের সাথে সাথে আমাদের বাংলাদেশের হেলথ মিনিস্ট্রিরও সুপারিশ আমরা বিবেচনা রাখতে হবে। গতকালকে এএফসির একটা হেলথ গাইডলাইন পেয়েছি, তো আগামীতে আমরা মোস্ট প্রবলি এএফসির হেলথ গাইডলাইনটা ফলো করব, বাংলাদেশের জন্য একটু কাস্টমাইজ করব। প্রথম লেগে আফগানিস্তান ভারতের সাথে ভালো খেলার ধারা দেশের মাঠেও ধরে রাখতে মরিয়া ফুটবলাররা। বাফুফের সহসভাপতি জানালেন, খেলোয়াড়দের কাছ থেকে অ্যাওয়ে ম্যাচে কাতারের বিপক্ষে ভালো খেলার প্রতিশ্রুতিও নাকি তিনি পেয়েছেন। আমরা অ্যাওয়ে ম্যাচেও যে জিতার একটা মনোভাব নিয়ে যাচ্ছি, এটাই একটা আমি মনে করি বড় সফলতা। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। একই সঙ্গে আজকে এই প্রস্তুতি নিয়েই কিন্তু আজকে বাফুফেতে আরেকটি সভা হয়েছে ফুটবলারদের সঙ্গে। তৃতীয়বারের মতো লিগ শুরু এবং প্রস্তুতি নিয়ে শনিবার এক মতবিনিময় সভায় বসেছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, 2 সভাপতি কাজী নাবিল আহমেদ এবং তাবিদ আওয়ালের সাথে সভায় উপস্থিত ছিলেন মামুনুল, আশরাফুল রানা ও আলিফ হাসান সহ 27 ফুটবলার। সভা শেষে বাফুফের সভাপতি ফুটবলারদের ফিটনেসের উপর গুরুত্ব দেন, আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সভা শেষে মামুল বলেন, আমরা আবারও সব ধরনের ফুটবল আর্থিক সহযোগিতার জন্য বাফুফের কাছে অনুরোধ করেছি। আগে ভাগে লিগ বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে আশরাফুল ইসলাম রানা বলেন, বিদেশি বাদে স্থানীয় ফুটবলারদের নিয়ে কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করা হলে ফুটবলাররা আর্থিকভাবে কিছুটা লাভবান হবে এই করোনার সময়। আমরা আমাদের অভিভাবককে জানিয়েছি এবং ক্লাবের সঙ্গে একটা সুন্দরভাবে কথা বলে ক্লাবের সঙ্গে একটা সুন্দরভাবে সমাধান এসে এবং সরকারের সবকিছু নিয়ম মেনে চলে জানি আমাদের জন্য লিগটা জানি স্টার্ট করা হয়। ক্লাবের অফিসিয়ালদের সাথে একটা সমঝোতা করে যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা আছে ওইটা একটা পার্সেন্টেজ কমিয়ে আমরা লিগটা শেষ করতে চেয়েছিলাম। আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড যেন প্লেয়াররা ওদের লিগ পায় এবং ন্যাশনাল টিমের প্রিপারেশনও যেন হয়। এটা আপনাদেরকে নেক্সট 7-10 দিনের মধ্যেই আমরা একটা ফাইনাল ব্রিফ দিতে পারবো। আমরা আসলে সাউদাম্পটন টেস্টের খবরে ফিরবো, তবে তার আগে দর্শক যেটি হচ্ছে আমরা রনির কাছে আগে ফিরতে চাই। রনি, একই সঙ্গে যদি বলি ফুটবল ফেরার সংবাদ আপনি পেয়েছেন, নিশ্চয়ই খুশি হচ্ছেন যে অন্তত একটা স্পোর্টস বাংলাদেশে শুরু হচ্ছে, সেটা স্বপ্ন দেখাচ্ছে। একই সঙ্গে কিন্তু ক্রিকেটও স্বপ্ন দেখাচ্ছে, কারণ সাউদাম্পটনে ক্রিকেটের লড়াই শুরু হয়ে গেছে। সেই সাউদাম্পটন টেস্টের সর্বশেষ খবর দিয়ে আপনার কাছে আসছি। সেখানে কিন্তু পেসাররা রাজত্ব দেখাচ্ছে, বিশেষ করে জেসন হোল্ডার প্রথম দিন যেরকম বোলিং করেছেন, তারপরে কিন্তু বেন স্টোকস ভালো খেলেছেন। বেন স্টোকসও 5 উইকেট পেয়ে গেলে একটা মজার ঘটনা, 2 অধিনায়ক কিন্তু 5 উইকেট করে পেয়ে যেতেন সেই অবস্থায়। সেটা হচ্ছে সাউদাম্পটন টেস্টে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড 114 রানে পিছিয়ে থেকে শেষ খবর পর্যন্ত ইংল্যান্ডের সাথে 2 উইকেটে 113 রান, বিনা উইকেটে 15 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংলিশরা। বার্নস শিপলের উদ্বোধনী জুটিতে আসে 72 রান, জো বার্নস 42 রান করে রোস্টন চেসের শিকার হন। আরেক ওপেনার ডম শিপলে 50 রান করে গ্যাব্রিয়েলের শিকার হন। এর আগে 318 রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস। অধিনায়ক বেন স্টোকস 4টি, জিমি অ্যান্ডারসন নেন 3টি উইকেট। প্রথম ইনিংসে জেসন হোল্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র 204 রানে গুটিয়ে যায় ইংলিশদের প্রথম ইনিংস। যেটা বলছিলাম আমরা, রনি কেমন দেখছেন সাউদাম্পটন টেস্ট? জি, আসলে অনেকদিন পরে ক্রিকেট লাইভ দেখতেছি, খুব ভালো লাগতেছে আর কি। অলমোস্ট 3 মাসের উপরে হয়ে গিয়েছে দেখতেছি খেলা বসে বসে, কি করব, ভালো লাগতেছে যে ক্রিকেট আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় হোক যে ক্রিকেটটা ব্যাক করেছে, খুব ভালো লাগতেছে আর কি। রনি, আপনি তো এক প্রকার মানে অনুশীলন করার জন্যই ঢাকায় এসেছিলেন, নেত্রকোনায় ছিলেন যতটুকু আমি জানি, বা ঢাকায় এসে কতটুকু অনুশীলন করতে পারলেন? ঢাকায় আসলে আমি মনে করি যে নেত্রকোনা থেকে আসলে ঢাকায় বেশি টাফ, কারণ ঢাকাতে আপনি যদি দেখেন তাহলে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আর হচ্ছে ঢাকাতে আপনি ওইভাবে যে মাঠে গিয়ে করব, তো মাঠগুলো ওইভাবে আমরা পাচ্ছি না, মাঠগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো বাসায় বসে যতটুকু করা যায় ওয়ার্কআউট ওগুলো করতেছি, কারণ মাঠে তো এখন যাওয়া পসিবল না, আর এটা উচিত হবে না। যখনই স্বাভাবিকভাবে হয়তো যেতে পারবো, বাট এখন যেহেতু সিচুয়েশনটা একটু আউট অফ কন্ট্রোল আছে, তো আমাদের চেষ্টা করা লাগবে যে আসলে আমরা যারাই আছি, স্পোর্টসম্যান, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সবাই তো চাচ্ছে যে কিভাবে আবার মাঠে ফেরা যায়, কারণ
অ্যাজ এ স্পোর্টসম্যান কিন্তু আসলে এটা অনেক টাফ একটা জব, যে বাসায় থাকা, কারণ আমরা সবসময় খেলার মধ্যে থাকি, মাঠে থাকি, বা আসলে এটা কিন্তু টাফ অনেক সময় তাহলে আমাদের। আপনি কি আবারও নেত্রকোনা ফিরছেন সেই অনুশীলনের চিন্তা মাথায় রেখে? না, আসলে ওইভাবে চিন্তা করতেছি না, কারণ নেত্রকোনা গেলে হয়তো আহ, বাসার পাশে মাঠ আছে, হয়তো ওইখানে কিছু টুকটাক কাজ করতে পারবো। বাট ঢাকা থাকলে আসলে ওইটা হচ্ছে না। বাসায় ট্রেডমিলে রানিং করতেছি, টুকটাক ব্যান্ড ওয়ার্ক গুলো করতেছি। নেত্রকোনা গেলে হয়তো ব্যাট বল নিয়ে টুকটাক কাজ করতে পারবো। মুশফিক কিন্তু অনুশীলন করছে দেখা একটা, যাক। মুশফিক ভাই কিন্তু হ্যাঁ, অনুশীলন শুরু করছে। মুশফিক ভাইয়ের ভিডিও আমি রেগুলারলি দেখতেছি, উনি হুম। আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতেছে। এরকম কোথাও করা যেত না, মানে সম্ভব ছিল কিনা ঢাকায় এরকম কোন একটা মাঠে বা এরকম কিছু? আসলে ঢাকায় তো এরকম মাঠের সংখ্যা খুবই কম। আপনি যদি চিন্তা করেন, আসলে ঢাকায় কিন্তু এরকম মাঠের সংখ্যা খুবই কম, যে নিবিড় একটা প্র্যাকটিসের জন্য বা সিঙ্গেল একজন বা দুইজন গিয়ে প্র্যাকটিস করা, এইগুলা এরকম মাঠের সংখ্যা কিন্তু খুবই কম। আর ফেসিলিটিস এর কথা যদি চিন্তা করেন, সব মাঠে হয়তো ওইরকম ফেসিলিটিস নাই ক্রিকেট খেলার মতো বা ক্রিকেট প্র্যাকটিস করার মতো। হয়তো আপনি ফুটবল বা অন্যান্য রানিং করতে পারবেন বা ফুটবল খেলতে পারবেন, বাট ক্রিকেট প্র্যাকটিস করার মতো আসলে ফেসিলিটিস ওয়ালা মাঠ অনেক কম ঢাকা শহরে। আমরা তো সাইফুদ্দিনকেও দেখছিলাম নিজে নিজে উইকেট বানায় ও খেলার চেষ্টা করছে। হ্যাঁ, নেত্রকোনা কি একই অবস্থা নাকি? আপনার তো একদম একটু ভিতরের দিকে বাসা বোধহয় নেত্রকোনা। আমার আসলে নেত্রকোনা শহরেই বাসা প্রপারে, কিন্তু আসলে আপনি যেটা বলেছেন যে নেত্রকোনা তো ক্রিকেটের ওইরকম ফ্যাসিলিটিস নাই। এটা আসলে বাইরের দিকে কিন্তু সবগুলা জেলাতে সেম অবস্থায় আমি মনে করি, যে আমরা মানে এজ এ মনে করেন টপ লেভেল ক্রিকেটার, আমাদের যে ফেসিলিটিস পাওয়া উচিত বা যে ফেসিলিটিসটা দরকার, ওইটা হয়তো আমাদের যেখানে বাসা আছে বা যে হোম ডিস্ট্রিক্ট আছে ওইখানে হয়তো ওই ফেসিলিটিস নাই। বাট এই সময়টা আসলে কিছু করার নাই, কারণ এখন আসলে যতটুকু আছে ততটুকুর মধ্যেই চেষ্টা করতে হবে কিভাবে ভালো আউটকামটা বের করা যায় আর কি। অবশ্যই সেটা জানি। আপনি তো এখন আর একা নন, সেই মানে রনি যেমন অনেক বড় হয়েছে 2015 সাল থেকে, এরপরে আপনার বিয়ে করেছেন। নতুন বিবাহিত বোধহয় বলা যায় না রনি। এখন নতুন তো বলা যাবে না। মানে কেমন চলছে সংসার? বোঝা যাচ্ছে বেশ পরিপাটি, আমরা যে এখান থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আসলে। হুম। বিয়ে এমন একটা জিনিস যে মানে ব্যাচেলার লাইফটাও মজা আছে, বাট বিয়ের লাইফটাও মজা আছে। কারণ বিয়ে করলে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে একটু সবকিছু গুছানো হয়, পরিপাটি হয়, এই বিষয়টা একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিন আসে। তো এই বিষয়টা আমি ফিল করতে পেরেছি আর কি। রনি কোথায় ডিসিপ্লিন আসছে, মানে গুছানো কোথায়? আগে কি অগোছালো ছিল? আগে অবসর বলতে ব্যাচেলার যখন ছিলাম, যখন ঢাকায় আমরা 2-3 জন বন্ধু একসাথে থাকতাম, আমি মোসাদ্দেক, আমরা একসাথে থাকতাম। সো ওই সময়টা যে ছিল মানে কখন খাবো এটার কোনো ঠিক নাই, জামা কাপড় কোথায় আছে এটার কোনো ঠিক নাই। মানে থাকে না ব্যাচেলার লাইফ, ট্রেডিশনাল ব্যাচেলার লাইফ যেরকম হয় আর কি, ওইরকমই লিড করতাম। বাট এখন বিয়ের পরে এই লকডাউনে অনেক ব্যাচেলার কিন্তু সমস্যা পড়েছে রনি, বাড়ি ছাড়তে হয়েছে, বাসা থেকে বের করে দিয়েছে। সেদিক থেকে বোধহয় লকডাউনে বিয়ে করে ভালোই হয়েছে আপনার, মানে এর আগে ব্যাচেলার থাকলে নিশ্চয়ই অনেক সমস্যা পড়তেন। অবশ্যই ব্যাচেলার থাকলে অনেক প্রবলেম হইতো, খাওয়া দাওয়ার প্রবলেম হইতো, মানে অনেক প্রবলেম হইতো। অনেকে আবার ব্যাচেলররা বলতেছে যে মানে বাসায় যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই তাদের, রান্নাও নিজেও একজন ব্যাচেলারকে করতেছে, কাপড় ধুতে হচ্ছে, অফিস করতে হচ্ছে, তা হ্যাঁ, অনেকটা, কারণ কাজের লোক তো এখন বাসায় এলাও করতেছে না, সো এটা অনেক প্রবলেম। আপনারা কিভাবে করছেন, ভাগ করছেন? মানে আমি যতটুকু জানি ভাবি হচ্ছে প্রমা। জি। আমি চিনি আর কি, মানে আপনার বিয়ে বা সময়টার সাথে মানে এই রনিকে দেখে আমার খুব অবাক লাগে, যদি ব্যক্তিগতভাবে অমিতকে জিজ্ঞেস করে। মানে এই রনিকে একদম শুরু থেকে দেখা মানে সৌভাগ্য হয়েছে আমার একদম শুরু থেকে। মানে আপনার এই বিয়ে জীবন এটা তো একদিনের না, আমি যতটুকু জানি এই লাইফটাও আপনার দীর্ঘ সময়, অনেক দিনের পরিচয় থেকে প্রণয়, 6 বছর 6.5 বছর হবে সম্ভবত না? হ্যাঁ, 6 বছর। জি, 6 বছর। একটু বলা যায় দর্শককে গল্পটা? আসলে গল্পটা হচ্ছে ওর সাথে আমার প্রথম দেখা হয় 2013-এ। আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, আমরা যদিও একই কলেজে ছিলাম, বাট আমাদের কলেজ লাইফে কখনোই আমাদের ওইভাবে মানে দেখা হয়নি বা কথাও হয়নি। মানে একই এজের আপনারা? অলমোস্ট। ও আমার থেকে 1 বছরের ছোট, 1-1.5 বছরের ছোট আর কি। সার্টিফিকেটে? সার্টিফিকেট না, রিয়েল লাইফে আর কি। না, অনেকের সার্টিফিকেট আবার বড়, কাছাকাছি বয়স যাদের থাকে। জি। তো
আমি যখন ইন্টার পাস করি, তো পাস করার হুম। পরে আমি যখন ভার্সিটির অ্যাডমিশনের জন্য কোচিং করতে ঢাকায় আসি, তখনও তো আমি আন্ডার 19 খেলতেছি। হুম। তো ওই সময়টা আসলে মানে পরীক্ষার পরে ওর সাথে আসলে মেনলি আমার পরিচয় হয়। তো ওখান থেকে আসলে কথা বলা থেকে এক সময় ভালো লাগা। তো এইভাবেই আমাদের রিলেশনটা আলহামদুলিল্লাহ 6 বছর কন্টিনিউ করে। 6 বছর পরে আলহামদুলিল্লাহ আমরা বিয়ে করি আর কি। মানে বিয়ে বিয়ে যে মানে বিয়ের কত বছর এখন? বিয়ে হয়েছে 2018-এ। হুম। তো অলমোস্ট 1.5 বছরের উপর হয়ে গেছে। Wow, মানে না সবাই চারিদিকে অনেক মানে সুখবর দিচ্ছে, তো সেই জন্যই একটু একটু করে জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যখন চাইবে ইনশাল্লাহ। না, মাস্টারি ভাই যেমন মুশফিককে বলতেছিলেন সেদিন একটা লাইভে, কোথায় যে কি অবস্থা, সবাই তো ডাবল করছে, হ্যাঁ মানে হ্যাঁ। আপনার তো ডাবলের দিকে না এখন আপনার না, মানে মাস্টার ভাইয়ের ওই লাইভটা আমি দেখেছিলাম। রিয়াদ ভাইকে মেবি বলেছিল বা মুশফিক ভাইকে বলেছিল যে একজন নিয়ে নিতে এখন নাম রাখতে লকডাউন বা লক ওপেন, এরকম কিছু একটা আর কি। মানে এই বিষয়টা খুব ভালো লাগছিল আমার। হ্যালো। রনি শুনতে পাওয়া যাচ্ছে এখন? একটু বোধহয় টেকনিক্যাল ছোট ঝামেলা হয়েছে। হ্যাঁ রনি? ঠিক আছে। হ্যাঁ, যেটা ছিলাম আমরা, মাস্টার ভাই লাইভটা আপনি সেদিন দেখছিলেন। হ্যাঁ, মাস্টার ভাইয়ের ওই লাইভে দেখেছি আর কি। মাস্টার ভাই মজা করতেছিল মুশফিক ভাইয়ের সাথে যে এখন একজন নিয়ে নেও, যে এটা তো ভালো সময়, নাম রাখবা লকডাউন অথবা লক ওপেন। মানে মজা করতেছিল আর কি। মানে রনি আপাতত ওই প্ল্যানে নাই, তাই তো? দেখা যাক, বললামই তো আল্লাহ যখন চাইবে ইনশাল্লাহ। অবশ্যই। আর রনি কথা প্রসঙ্গে হঠাৎ একটু বলেই ফেললেন যে আন্ডার 19-এর কথা, অনেকে হয়তো দর্শকরা জানে না আন্ডার 19-এ আপনার 9 উইকেট নেওয়ার একটা কৃতিত্ব আছে সম্ভবত ওমানের সাথে, যদি আমি ভুল না করে থাকি। 9 উইকেট কাতারের সঙ্গে, 9 উইকেট চিন্তা করা যায়, আর উইকেট হলে তো 10টা উইকেটই পেয়ে যেতেন, মানে 10 উইকেট কি পাওয়ার সম্ভাবনা ছিল নাকি ওই ম্যাচে আপনার? হ্যাঁ, বিষয়টা হয়েছে যে 9 উইকেট পাওয়ার পরে ওদের যে লাস্ট ব্যাটসম্যানটা ছিল, আনফরচুনেটলি ও ব্যাটিং করতে নামেনি, ও ইনজুর্ড ছিল। তো ব্যাটিং করতে নামে নাই, এই জন্য হয়তো ও নামলে হয়তো একটা চান্সেস ছিল। আমি 5 ওভার 4 বলে 9 উইকেট পেয়েছিলাম, আরো 2টা বল ছিল আমার ওই ওভারে। সো একটা খুব বড় একটা অপরচুনিটি ছিল 10 উইকেট পাওয়ার। মানে ওই একটু সম্ভাবনা ছিল তার, মানে আমি শুধু এটা জানতাম না, মানে লাস্ট ব্যাটসম্যান নামেনি। হ্যাঁ, লাস্ট ব্যাটসম্যান নামেনি, ব্যাটিং করতে নামেনি। রনি, এটা তো 19-এর কথা বলছিলাম, আপনি যখন মানে 17 ছিলেন, 16 খেলতেন খুব দ্রুতই বোধহয় আপনি 19-এর সময় তো আপনার 19 এজ ছিল না যতটুকু, মানে তখন ছোট ছিলাম। জি, ছোট আমি ছিলাম। ফার্স্ট 19 ওয়ার্ল্ড কাপ খেলে হচ্ছে 2012-এ। তখন বিজয় ভাই, সৌম্য, তারপরে রাতুল ভাই, মুন্না ভাই, ওনারা ছিল আর কি। আমি মুসাদ্দেক লিটন, আমরা একসাথে 2012-এ খেলি প্রথম 19। আসলে 19-এ আসাটা হচ্ছে আমি 17 খেলি হচ্ছে আপনার 2010-এ। তো 17 থেকে ডাইরেক্ট 19-এ কল করে আর কি। আমি, তারপরে লিটন, মুসাদ্দেক, জুবাইর লিখন, আমরা একসাথে এই ব্যাচের তাসকিন, আমরা 4-5 জন একসাথে একদম 19-এ আসি আর কি, 17 থেকে ডাইরেক্ট। আপনার সময় যদি বলেন তাসকিন, মোস্তাফিজ, সৌমরা মানে অনেক বেটার, মানে দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমে তারা ক্যারি করছে, খেলছে, মানে সেই জায়গায় রনির শুরুটা বরং বেটার ছিল, মানে ন্যাশনাল টিমের চেহারা, মানে 19-এর বাইরে এসে আপনার বিপিএল যেভাবে শুরু করেছিল, 22টা উইকেট ছিল 2015-তে, 21টা উইকেট ছিল, এবং এই 21টা উইকেট শুধুটা আপনার দলে চ্যাম্পিয়ন হওয়া, আপনার মানে ওই যে ভূমিকা পালন করা, সেটা মিলে তো একটা অসাধারণ সময় ছিল আপনার, একটা যে গতি পাওয়ার কথা একজন ক্রিকেটার, সেটা তো ওই প্ল্যাটফর্মটা আপনি পেয়ে গিয়েছিলেন সেই সময়। হ্যাঁ, অবশ্যই ওই সময়টা তো অনেক ভালো গিয়েছিল। সো মানে ইন্টারন্যাশনাল লেভেলটা কেমন হয় বা এনভায়রনমেন্টটা কেমন হয়, এই বিষয়টা আসলে খুব ভালোভাবে মানে বুঝেছিলাম আর কি তখন। হয়তো ন্যাশনাল টিমে পরেই সাথে সাথে হয়তো কিছুদিনের ভিতরে আমি ন্যাশনাল টিমে খেলি, বাট ন্যাশনাল টিমে হয়তো নিজের জায়গাটা ওইভাবে ধরে রাখতে পারিনি। আপস এন্ড ডাউনস এর মধ্যে ছিল, ঢুকতেছি আবার বাদ করতেছি, আবার ঢুকতেছি আবার বাদ করতেছি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি এখনো। এটার জন্য হয়তো আমার যে ল্যাকিংস গুলো ছিল বা আমার যে বেসিক্সটা ছিল, এটা হয়তো আরেকটু ডেভেলপ করা লাগতো বা করা লাগবে এখনো।
কারণ ইন্টারন্যাশনাল লেভেলটা হয়তো ডোমেস্টিকের থেকে একটু ডিফারেন্ট। আমার যে ল্যাকিংস গুলো ছিল এগুলো নিয়ে কাজ করতেছি, বাট হয়তো কাজ করলেও মাঝে মাঝে ল্যাকিংস গুলো থেকে যায়। আর অপরচুনিটির একটা ব্যাপার আছে, আমি হয়তো ন্যাশনাল টিমে ছিলাম অনেক দিন, বাট ওইরকম ম্যাচ খেলার সুযোগ পাইনি, বা যখনই পেয়েছি হয়তো ভালো করার চেষ্টা করেছি, বাট মাঝে মাঝে হয়নি। তো আমরা যারা আপকামিং প্লেয়ার আছি আসলে আমাদের জন্য একটু টাফ হয়, কারণ আমাদের হয়তো গিয়েই পারফর্ম করতে হয়, এটা একটা সাইন। আর যদি গিয়ে একটু ভালো পারফর্ম না হয় হয়তো সুযোগটা ওইভাবে আসে না। তো এই বিষয়গুলাই হয়তো একটু রনি, আপনি এটা এই প্রসঙ্গ করে তুললেন যে আপনার করেন, তাহলে হয়তো যে আপনার কনফিডেন্সটা আসবে, এই কনফিডেন্সটার সাথে আপনার স্কিল যে আছে এই দুইটা একসাথে মিক্স করলে কিন্তু মানে আর কোনো সমস্যা হয় না আর কি। কিন্তু সমস্যাটা তখনই হয়ে যায় যে আপনি যখন ডোমেস্টিক খেলে, যখন ন্যাশনাল টিমে খেলেন, ওইখানে গিয়ে যদি একটা দুইটা ম্যাচ বাজে হয়ে যায়, তখন যে আপনার কনফিডেন্সের একটু এদিক ওইদিক ঘাটতিটা হয়, এটা আসলে একটা ইয়াং যে প্লেয়ার আছে তার জন্য আমি মনে করি যে মানে একটা ব্যাড সাইড। তখন আসলে ওইখান থেকে কামব্যাক করা অনেক টাফ। তখনই আসলে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আর কি, যে এক্সপিরিয়েন্সেরও দরকার আছে। বাট আপনি যদি একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, আপনি যদি ফার্স্টের দিকেই ভালো করে ফেলেন, তাহলে আপনার যে কনফিডেন্স লেভেলটা আসবে তখন কিন্তু আপনার কাছে মনে হবে না যে আপনি অনেক বড় একটা লেভেলে খেলতেছেন বা আপনি ডিফারেন্ট কোনো জায়গায় খেলতেছেন। তখন কিন্তু আপনার কাছে ডোমেস্টিক ইন্টারন্যাশনালটা অলমোস্ট সিমিলারই মনে হবে, কারণ আমাদের বিপিএল আর ইন্টারন্যাশনালের মাঝে কিন্তু এত পার্থক্য কিন্তু নাই। সো একটা ছেলে যদি বিপিএল এ পারফর্ম করে ন্যাশনাল টিমে গিয়েও কিন্তু ইন্টারন্যাশনালে তার একটা কনফিডেন্স থাকে যে আমি এরকমই একটা পজিশন থেকে পারফর্ম করে এসেছি, তো ন্যাশনাল টিমে ইনশাআল্লাহ আমি ভালো করতে পারবো। কিন্তু আপনি সেটা যদি বলেন যে ওই বিপিএল এ কিন্তু আপনি অনেক সেরা সেরা উইকেট নিয়েছিলেন, মানে আপনার ড্রেসিং রুমের কথাও যদি বলেন, আপনার সেরা ক্রিকেটাররা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল। আপনার তো আমি বলি সেই বুস্ট আপটা তো আপনি পেয়েছিলেন 2000, মানে হঠাৎ করে মানে অবশ্যই বুস্ট আপ তো অবশ্যই আমি পেয়েছিলাম। আমার কনফিডেন্স লেভেল ভালো ছিল যে আমি হয়তো কম্পিট করতে পারবো এই জায়গাটায় এসে। বাট আমি এই কথাটাই বলেছিলাম যে আপনি হয়তো মানে একজন ইয়াং প্লেয়ারের জন্য তখনই ডিফিকাল্ট হয় যখন আপনি হয়তো চান্স পেলেন, বাট আপনি ওইরকম আপনার যে ক্যালিবারটা আছে বা আপনি যেরকম পারফরমেন্স করে আসছেন, আপনার যে কনফিডেন্স লেভেলটা আছে, আপনি ন্যাশনাল টিমে গিয়ে হয়তো ওইরকম পারফরমেন্স করতে পারেন নাই, তখন কিন্তু অনেক টাফ হয়ে যায়। তখন কিন্তু আসলে মেন্টালি, কারণ যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স অনেক কম ইন্টারন্যাশনাল লেভেলে, তো ওই সময়টা আসলে কোপ আপ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক ডিফিকাল্ট হয় সেটা অবশ্যই। এবং আপনার যদি ক্যারিয়ারের শুরু বলি না, আপনার জীবনের শুরু, আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, যতটুকু আমি জানি এসএসসি তে জিপিএ 5 পেয়েছিলেন। ইচ্ছে ছিল কি হবে, হয়েছে? ইচ্ছা আসলে ছোট থেকেই একটু ভালো স্টুডেন্ট ছিলাম, ফ্যামিলি থেকেও ওইরকম সাপোর্ট খেলার বিষয়ে প্রথমে ছিল না, যে আসলে যেহেতু একটু ভালো স্টুডেন্ট ছিলাম, তো সবাই চাইতো যে আমি যেহেতু পড়াশোনা করি আমার ক্যারিয়ারটা ওইদিকে ডাইভার্ট করি। বাট 2007 or 8 থেকে আমি আসলে ক্রিকেট বলে খেলা শুরু করি। তারপরে 2008 আমি আন্ডার-15 ন্যাশনাল টিমে খেলি। তো আন্ডার-15 ন্যাশনাল টিমে খেলার পর থেকে আসলে ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা পেয়েছি যে খেলার দিকে আসলে ফোকাস করার মতো। তো পড়াশোনা আর খেলাধুলা দুইটাই চেষ্টা করেছি পাশাপাশি করার। আর আপনি যদি যেটা জিজ্ঞেস করেছেন যে পড়াশোনার ব্যাপারে যদি চিন্তা করে থাকি, তাহলে ছোট থেকে স্বপ্ন ছিল যে পাইলট হব, বাট আমি জানতাম না যে কিভাবে পাইলট হইতে হয় বা কি বিষয়ে পড়াশোনা করতে হবে। কিন্তু তারপরে একটা ইচ্ছা ছিল যে একটু ভালো করে পড়াশোনা করলে হয়তো বিমান চালানোর ইচ্ছা ছিল। বিমান চালানোর, জি। এরপর তো জাতীয় দলের অনেক ট্রাভেল করেছেন, বিমানেও উঠেছেন ব্যক্তিগতভাবে, কখনো কোনো চালককে বলছেন নাকি যে আমার খুব শখ ছিল আসলে আপনার মতো চালক? না, আসলে ওইরকম অপরচুনিটিস এখনো হয়নি যে আসলে পাইলটের সাথে গিয়ে কথা বলা, যে আমিও ছোট থেকে ইচ্ছা ছিল বিমান চালানো, এই সুযোগটা এখনো আসেনি আমার। নিশ্চয়ই ককপিটে যাবেন একদিন আপনাদের। রনি, মানে আপনার খুব কাছের সেটা সাকিব আল হাসান, এখন কিছুটি দিনের জন্য তিনি ক্রিকেটের বাইরে আছেন, এবং তিনি এর মাঝে আমাদের সংবাদ দিয়েছেন শতাব্দীর অন্যতম সেরা ক্রিকেটার হয়েছেন উইজডেনের। একই সঙ্গে তিনি কেন বিশ্বসেরা সেটাও আমরা জানি। সেই সাকিবের নানা ঘটনা এবং একই সঙ্গে তার শ্রেষ্ঠত্বের কারণ নিয়ে আমাদের মানজুর মোর্শেদ একটি রিপোর্ট করেছেন, আমরা আসলে একটু সেটা দেখতে চাই। এর প্রস্তাব লুকানোর অপরাধে 1 বছরের নিষেধাজ্ঞার মধ্যে আছেন সাকিব আল হাসান। যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে এই পতন তার অসামান্য কীর্তিকে ম্লান করতে পারছে না মোটেও। 3 ফরম্যাট মিলে সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন।
পরিসংখ্যানের পাতায় সবচেয়ে গ্রহণযোগ্য ফরম্যাট হচ্ছে টেস্ট, যেখানে বাংলাদেশ ম্রিয়মাণ হলেও আপন আলোয় উজ্জ্বল সাকিব। অন্তত 100 উইকেট আর 2000 রান করেছেন এমন অলরাউন্ডারদের মধ্যে একবিংশ শতাব্দীতে সাকিব দ্বিতীয় সেরা। ব্যাটিং গড় থেকে বোলিং গড় বাদ দিলে যে ধনাত্মক সংখ্যা পাওয়া যায় তার উপর নির্ভর করে একজন দক্ষ অলরাউন্ডারের কোয়ালিটি, যেখানে এই শতাব্দীর 20 বছরে সাকিবের উপরে আছেন একমাত্র জ্যাক ক্যালিস। এবার যদি অল টাইম গ্রেট অলরাউন্ডারদের খেরো খাতায় চোখ ফেলেন, সেখানেও দেখতে পাবেন সাকিবের নাম। এই তালিকায় সাকিবের নাম 6 নম্বরে। টনি গ্রেগ, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ক্রিস কেয়ার্নস, কপিল দেবদের নাম সাকিবের পেছনে। এই তালিকায় সবার উপরে নাম স্যার গ্যারি সোবার্সের। একই টেস্ট ম্যাচে সেঞ্চুরি ও 10 উইকেট নেওয়ার বিরল ঘটনাকে বলছিল ইয়ান বোথাম ও ইমরান খানের ক্যারিয়ারে। 2014 সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সেই কীর্তি ছুঁয়েছিলেন সাকিব। সাদা পোশাকে এই সাকিবের আরো কীর্তি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব এবং অবশ্যই তার প্রিয় বাংলাদেশ। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। আমরা আসলে সাকিবের কীর্তি দেখার অপেক্ষায়। রনি, এই সাকিবকে যদি বলি, একটু আগে আপনি বলছিলেন যে মেন্টাল টাফনেসের কথা, আপনি বলছিলেন যে একটা ক্রিকেটারের জন্য কতটা কঠিন শুরুতে এসে পারফরমেন্স করে। আমরাও এটাও আপনিও বিশ্বাস করেন সাকিব আবার সাকিবের মতোই ফিরবে, এত বড় একটা কঠিন ঝড় গেছে। মানে সাকিব কোথায় অনন্য, মানে ওর কিছুই যায় আসে না, মানে মাঠে যখন নামে ও কি সবকিছু উড়াই দেয়, মানে ব্যাপারটা কোথায় এগিয়ে থাকে মেন্টালি? সাকিব ভাই আসলে মানে আমি যদি বলি সাকিব ভাই মানে রেয়ার ট্যালেন্ট যাকে বলে আর কি। মানে সাকিব ভাই আসলে এক কথায় সাকিব ভাই আমরা আসলে মেন্টালি যেরকম চিন্তা করি, সাকিব ভাই দেখা যাচ্ছে যে হয়তো উনি মেন্টালি অন্যভাবে চিন্তা করতেছেন। মানে আমরা হয়তো একটা বিষয় যখন একটা টাফ সিচুয়েশন আছে, আমরা মানে নর্মালি স্বাভাবিক মানুষ যেভাবে চিন্তা করে যে এই টাফ সিচুয়েশন কিভাবে ওভারকাম করব, বাট সাকিব ভাই মানে আমি সাকিব ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ অনেকদিন খেলার সুযোগ হয়েছে, ওনার আন্ডারও খেলেছি বেশ কিছুদিন। তো উনি আসলে মানে টাফ সিচুয়েশনে যে মানে কিভাবে আসলে দৃঢ়স্থির ভাবে ডিসিশন নেওয়া বা কি করলে বেটার হবে, উনি এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয় উনি বাইবর্ণে পেয়ে আসছেন। মানে এই জায়গাটায় উনি একটু ডিফারেন্ট আমাদের থেকে, মানে আমার কাছে যতটুকু মনে হয়েছে। আর রেয়ার ট্যালেন্ট এই কারণে বলেছি যে আপনি মুশফিক ভাইকে দেখেন, মুশফিক ভাই কিন্তু আসলে ওনার হার্ড ওয়ার্ক দিয়ে এই পজিশনে এসেছে, নো ডাউট এটাতে। মুশফিক ভাই আসলে বাংলাদেশের সবচেয়ে হার্ড ওয়ার্কিং স্পোর্টসম্যান আমি যদি আমি সবসময় মুশফিককে বলি, মুশফিক যদি সাংবাদিকও হতো, মানে এই পেশাতেও আসতো, যে পেশায় যাক, আমার ওর যে পরিশ্রম সে যে কোনো পেশায় ভালো করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, নো ডাউট। আর সাকিব ভাইয়ের বিষয়টা হচ্ছে সাকিব ভাই আসলে যতটুকু প্রয়োজন উনি আসলে মানে উনার গেম সেন্সটা অনেক ভালো, উনি বোঝে আসলে আমার কতটুকু প্রয়োজন বা আমি কি করলে আমার ভালো হবে। সো উনাকে আসলে উনি এত প্র্যাকটিসও করে না, এত জিম করে না, বা মানে উনার যতটুকু প্রয়োজন উনি করে। সো এই বিষয়টা আসলে সাকিব ভাই সবার থেকে একটু আলাদা, যে সবাই যেরকম মানে একটু বেশি করা ট্রাই করে বা একটু বেশি করলে হয়তো আমি একটু ভালো করবো, বাট সাকিব ভাইকে এই জন্যই বলেছি আমি রেয়ার ট্যালেন্ট, যে সাকিব ভাই আসলে ওনার যে লিমিটেশনস আছে বা উনি কতটুকু করলে উনি জানে করতে পারবে বা কতটুকু করা উচিত অতটুকুই থাকে। আর বললাম যে মেন্টাল ফিটনেস বা মেন্টাল স্ট্রেংথ যেটা, এটা সাকিব ভাই একটু আমাদের সবার থেকেই উনি একটু এই বিষয়টা থেকে উনি অনেক এগিয়ে। রনি, মানে সাকিবের কথা বলেন, মুশফিকের কথা বলেন, মানে নেটে কাকে বোলিং করা একটু কঠিন? নেটে আসলে নেটে এরকম কষ্ট হয় না বোলিং করা, বাট ম্যাচে মুশফিক ভাইকে বোলিং করা সোটা, উনি যখন সেট হয়ে যায় আসলে উনি যখন মানে সেট হয়ে যায় তখন মুশফিক ভাইকে আসলে বোলিং করা সো ডিফিকাল্ট। আর ক্যারিয়ার তো ছোট ছিল, যদি এখনো সামনে অনেক টাইম আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলছি, বেশি ম্যাচ খেলা হয়নি। ওই সপ্তাহে প্রিয় উইকেট কোনটা যদি বলা হয়? ইন্টারন্যাশনাল ডোমেস্টিক? ইন্টারন্যাশনালে যদি বলেন সবচেয়ে প্রিয় উইকেট এখন পর্যন্ত আমি এশিয়া কাপে একটা বোল্ড করেছিলাম হচ্ছে ইয়াকে, এই রহমত শাহ এশিয়া কাপ ওয়ানডেতে। হ্যাঁ, আমার যে ডেবিউ হয়েছিল, তো ডেবিউ ম্যাচে আমি রহমত শাহকে একটা বোল্ড করেছিলাম। এইটা আমার কাছে এখন পর্যন্ত আমার ইন্টারন্যাশনালের সবচেয়ে টপ ডেলিভারি এবং ভালো উইকেটের মধ্যে একটা। আর আপনাদের ড্রেসিং রুমে তো অনেক ঘটনা হয়, আপনার যে কোনো পেসারের জন্যই তো মাশরাফি একটা অন্যরকম নাম। আপনার মাশরাফি যদি আপনার অধিনায়ক পদ থেকে চলে গেছেন, তিনি দায়িত্ব ছেড়েছেন, করোনার সঙ্গে এখন লড়াই করছেন, তিনি ভালো আছেন। তিনি মানে একজন রনির জীবনে ক্যারিয়ারে মাশরাফির ভূমিকা কত?
আসলে মাশরাফির ভূমিকা আমি যদি বলি অবশ্যই অনেক বেশি, কারণ আমি 2015 বিপিএল দিয়ে আসলে লাইমলাইটে আসা। সো ওই বিপিএল এ আমার ক্যাপ্টেন ছিল মাশরাফি ভাই। আসলে হয়তো উনার যে লিডারশিপ কোয়ালিটি, আসলে উনি বাংলাদেশের মধ্যে অন্যতম। আমার কাছে মনে হয় যে উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লিডার এখন পর্যন্ত যারা আসছে, সবচেয়ে আমি উনাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো, কারণ উনার যে লিডারশিপ কোয়ালিটি সামথিং এক্সট্রা অর্ডিনারি। আসলে 2015-এ এসে আমি আসলে ওই পরিবেশটাতে একদমই নতুন ছিলাম। সো একজন নতুন বা ইয়াং প্লেয়ারকে কিভাবে মোটিভেট করা লাগবে বা কিভাবে তার কাছ থেকে ভালো পারফরমেন্সটা বের করে নেওয়া লাগবে, এই বিষয়টা আসলে মাশরাফি ভাই আমাকে অনেক হেল্প করেছে ওই সময়টাতে, যে কিভাবে খারাপ সময়টা ফেস করতে হবে, কিভাবে ভালো করা যাবে, বা কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। তো এই বিষয়গুলো আসলে মাশরাফির কাছ থেকেই আমরা ইয়াংস্টার যারা আছে ম্যাক্সিমাম সময় আমাদের এইজের, আসলে আমরা কিন্তু মাশরাফির কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর মেন্টাল ফিটনেস যদি আপনি বলেন, আসলে মানসিক শক্তিটা মাশরাফি ভাই মানে ওয়ান অফ দ্য বেস্ট আমি যদি চিন্তা করি। কারণ আমরা অবশ্যই আবার আপনাদের রনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, আবার সংযুক্ত করার চেষ্টা করব। রনি, শোনা যাচ্ছে? হুম। জি আপনি ভাই, বলছিলেন শুনতেছি। মাশরাফির কথা বলছিলেন আপনার আসলে ক্যারিয়ারে। জি একই সঙ্গে মাশরাফি তো অনেক বেশি মজার একটা ক্যারেক্টার। আমরা জানি যে ড্রেসিং রুমে অনেক মজা হয়, ক্রিকেটারদের সাথে এত বেশি মজা করে যে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। তিনি যে এত সিনিয়র, এত বড় কেউ বোঝেন, এরকম দু একটা মজার ঘটনা কি বলা যায়, দর্শককে শেয়ার করা যায়? আসলে মাশরাফি ভাই মানে সবসময় আসলে ড্রেসিং রুমটা চাঙ্গা রাখে মাশরাফি ভাই। দেখা যাচ্ছে যে আমরা হয়তো একটা ম্যাচ হেরে গিয়েছি, তখন সবাই একটু মন খারাপ করে আছে, তখন মাশরাফি ভাই ড্রেসিং রুমে এসে হয়তো মাঝে মাঝে উনি যখন বেশি রাগ করে বা রাগান্বিত হয়, তখন হয়তো উনি আমাদেরকে ভালোবেসে অনেক বকাঝকা করেন। বাট এই বকাটার মধ্যেও আসলে একরকম আনন্দ আছে, যে আসলে বড় ভাই যখন ছোট ভাইকে বকা দেয় তখন কিন্তু আসলে ওরকম কষ্ট লাগে না, এটা পজিটিভ হিসেবে সবাই নেয়। তো ওই সময়টা আসলে মাশরাফি ভাইয়ের যে মানে যে মোটিভেশনাল স্পিচ গুলো আসলে উনি দিত, এটা আসলে সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আর মজার বিষয় যদি বলেন, মজার বিষয় মাশরাফি ভাই সম্মুখে নিয়ে মজা করে, এগুলো আসলে বলা যাবে না। মিরাজকে নিয়ে দুষ্টামি করে সবার সাথে, আসলে মানে মাশরাফি ভাই কিন্তু মানে এক একজনের সাথে কথা ছোট বলার ছোট এক একটা নাম, ধরন আছে প্রত্যেকের নাকি, এক ছোট একটা করে ছোট নামও একটা রাখে। নাম আছে। হ্যাঁ, আপনার ওই নাম নাম কিছু ধরে আছে নাকি? ডাকে। না, আমাকে হায়দারই বলতো, আবু হায়দার বলতো। হায়দার। রনি নামে কখনো আমাকে ডাকেনি। সবসময় আমাকে সাকিব ভাই, মাশরাফি ভাই দুইজনই আমাকে সবসময় আবু হায়দার নামে ডাকে। আসলে আহ, আমার মজার বিষয় একটা মনে আছে, যে আমি যখন আমার ডেবু হয় টি-20-তে ফার্স্ট, তখন আসলে আমার ডেবু হয় খুলনাতে। তো আমাকে তখন হাতুরা সিং করছিল। তো আমার আর মুসাদ্দেকের একই সাথে ডেবু হয়। আমরা সারা রাত আসলে ঘুমাতে পারি নাই ওই রাতটা, যে টেনশনে কালকে কি হবে। ছোট থেকে স্বপ্ন দেখতেছি যে ন্যাশনাল টিমে খেলবো, বাট ফাইনালি আমরা ন্যাশনাল টিমে খেলতেছি। কারণ মুসাদ্দেক আর আমি তো ছোট থেকে একদম 15 থেকে একসাথে, আমাদের বন্ডিংটা ওইরকম খুব ভালো, আমরা একই এলাকার হিসাবে ময়মনসিংহ নেত্রকোনা একদম পাশাপাশি। তো দুইজন আমরা সারা রাত একই রুমে ছিলাম। তখন মাশরাফি ভাই আসলে ওনারা ওই যে আমরা খুলনাতে ওইরকম ফেসিলিটিস ছিল না, তো আমরা সবাই ক্যারাম খেলতো ওইখানে। মাশরাফি ভাই, সাকিব ভাই সবাই ক্যারাম খেলতো, আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তখন মাশরাফি ভাই বলছে যে কালকে খেলবা, টেনশন হবে, ঘুমাইতে পারবা না, এই বিষয়গুলো নিয়ে অনেক মানে মজা করতেছিল আমার সাথে। ভালো ভালো করতে হবে, মানে ওই বিষয়গুলাই খুব ভালো লাগে আর কি। মাশরাফি ভাই মানে অন্যরকম একটা কিছু, অন্যরকম একটা অন্যরকম আবহ, অন্যরকম মানে অন্যরকম। আসলে উনি সব সিচুয়েশনে আসলে উনি ডিফারেন্ট, মানে অন্যরকম। খারাপ সিচুয়েশনে উনি কিভাবে ভালো করতে হবে মন ওইটা জানে, ভালো সিচুয়েশনে কিভাবে মজা করতে হবে এটা জানে, মানে সামথিং তাহলে কি এক্সট্রাঅর্ডিনারি আসলে। আপনার চোখে সেরা, আপনি যাদের অধিনায়কত্বে খেলেছেন, মাশরাফি সেরা নিশ্চয়ই তালিকার উপরে? অবশ্যই অবশ্যই, নো ডাউট। আর পেসার হিসেবে কাকে ফলো করেন বাংলাদেশে বা দেশের বাইরে? বাংলাদেশে বাংলাদেশে অবশ্যই মাশরাফি ভাই, আর দেশের বাইরে মিচেল স্টার্ক আর হচ্ছে মিচেল জনসন, দুইজন। অবশ্যই আপনার সঙ্গে অনেক যেটা বলছেন ভক্তরা সরাসরি আপনাকে প্রশ্ন করতে পারবেন, সেই সুযোগটা আজকে থাকছে। আমি চেষ্টা করছি যদি ছোট ছোট করে প্রশ্ন, যদি আপনার সাথে তারা কথা বলাটা অনেক বড় বিষয়, আপনার ভক্তরা আছেন এখানে। দেবনাথ রাহুলকে আমি যুক্ত করেছি, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। কানপুর সাসলাইট থেকে একজন যুক্ত হয়েছেন, শেখ সজল নামে একজন যুক্ত হয়েছেন, আমি যদি বলি আফ্রিদি যুক্ত হয়েছেন। আপনি দেবনাথ রাহুল, আপনি যদি শুনে থাকেন প্রশ্ন করতে পারেন রনিকে।
দেবনাথ, আফ্রিদি শোনা যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছেন কেউ? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, জি বলেন, আপনি প্রশ্ন করেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, আমি একটা বিষয় জানতে চাই, মানে খেলা মানে জাতীয় দলে আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কে, যদি বলতেন একটু। জাতীয় দলে যদি ক্লোজ ফ্রেন্ড বলেন, মোসাদ্দেক সৈকত আর লিটন দাস, দুইজন। আপনার নাম হচ্ছে কেডি দাস খানপুর সার্চলাইট। ভাই আপনার বাসা কোথায়, কোথা থেকে বলছিলেন, বলবেন একটু আমাদেরকে? আমার দেশের ভাষা হচ্ছে সাতক্ষীরাতে, আমি মানিকগঞ্জে থাকি। আপনি অতদূর থেকে জয়েন করেছেন, রনির সাথে কথা বললেন, ধন্যবাদ আপনাকে অবশ্যই। অন্যান্য যারা আছেন আমাদের সঙ্গে, দর্শকরা কথা বলতে চাচ্ছেন, আমি চেষ্টা করব রনির সঙ্গে একটু যদি কথা বলাতে পারি। শেখ সজল নামে একজন জয়েন করেছেন। সজল আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনাকে দাড়িটাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ভাইয়া অলওয়েজ প্র্যাকটিস করেন এন্ড আই হোপ সামনে ভালো কিছু করবেন। ইনশাআল্লাহ। অমিত ভাইয়া, আমি শেখ সজল। ভাই আমাকে চিনতে পারছেন অমিত ভাইয়া? অবশ্যই দর্শক, নিশ্চয় আবারও কথা হবে আপনার সঙ্গে। চিনতে এই মুহূর্তে একটু কঠিন। সজল ভাই তো কথা হবে নিশ্চয়ই। দর্শক আপনাকে অনেকে প্রশ্ন করছেন রনি, আপনাকে সেই প্রশ্নের উত্তরগুলো যদি হয়। মোস্তাকিম নামে একজন আছেন যিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলতে। মোস্তাকিম কথা বলতে পারেন চাইলে। হ্যাঁ রনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই মুখ্যমন্ত্রী ভাই, ভাই আপনারে আবার জাতীয় দলে দেখতে চাই। আপনি আগের মতো পারফরমেন্স না কেন বুঝতেছি না ভাই। আসলে হয়তো সবসময় ভালো হয় না, তো ভালো খারাপ মিলিয়ে আসলে সবকিছু। আমাদের সঙ্গে আরেকজন জয়েন করেছেন, তাসফির। তাফসির শোনা যাচ্ছে? তাফসির আপনাকে? হ্যালো ভাইয়া, কি অবস্থা? হ্যালো, আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? রনিকে দেখে বোধহয় প্রশ্নই হারাই ফেলেছেন। তাফসির ভাই প্রশ্ন করতে পারেন? ভাইয়া হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডে মানে আরেকজনের সাউন্ড আসছিল, তো আমি কনফিউজ ছিলাম। হ্যাঁ, হ্যালো, প্রশ্ন করেন ভাইয়া। তাফসির সম্ভবত বুঝতে পারেনি। রনি, যেটা হচ্ছিল সবাই জিজ্ঞেস করতেছে কাছের বন্ধু, সেটা কি আগে থেকেই মোসাদ্দেকের সঙ্গে পরিচয় ছিল? ছোটবেলা থেকে মোসাদ্দেকের সঙ্গে পরিচয়? হ্যাঁ, আমরা এজ লেভেল একসাথে খেলেছি। সো মোসাদ্দেক আর আমি বলতে পারেন যে একদম ছোট থেকেই ফ্রেন্ড। 2007-8 থেকে মানে আমরা একসাথে, মোসাদ্দেক, আমি, লিটন, তারপরে জুবাইর লিখন, আমরা একসাথে। মানে আপনার আরেকজন ভক্ত জয়েন করছেন, রিজা ইসলাম পাকা। ভাই আপনি শুনতে পাচ্ছেন? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমি প্রথমবার আপনার বিপিএল খেলা দেখার পর আপনার অনেক বড় ফ্যান। আপনার অনেক ভালো খেলা দেখছি, ভাবছিলাম নেক্সট ভবিষ্যতে আপনি বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। তারপর থেকে আপনাকে আর ওইভাবে আমরা জাতীয় দলে সার্ভিস পাই না, কিন্তু আমরা কিভাবে আপনার পেতে পারি, আপনার অনেক মিস করি। চেষ্টা করতেছি ভাই, মানে হার্ড ওয়ার্ক করতেছি যাতে আবার ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি, ন্যাশনাল টিমে যাতে অনেক ভালো খেলতে পারি। আর আপনারা অবশ্যই দোয়া করেন যাতে আগের মতো আবার ভালো পারফর্ম করতে পারি। অবশ্যই রনি, একই কথা, ভক্তদের সবার একটাই প্রশ্ন, রনিকে মাঠে দেখতে চায়, সেই রনিকে
জাহিদ আল হাসান নামে একজন জয়েন করেছেন। জাহিদ ভাই প্রশ্ন করতে পারেন রনিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। রনি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? জি জি ভাই, আপনার মানে আপনার সুইং আপনার মিস করি খুব মাঠে। আপনি ক্রিকেটে ফেরার জন্য কোন ফরম্যাটকে আপনার উপযুক্ত বলে মনে করেন? আর যদি আপনাকে সুযোগ দেওয়া হয় দেশের বাইরে, কোন বোলারকে আপনি আমাদের বোলিং লাইন আপে খেলাতে চান? এটাই প্রশ্ন। এই দুটো। ভালো প্রশ্ন। আমার কাছে সবচেয়ে প্রিয় ফরম্যাট হচ্ছে ওডিআই। আমার ওয়ানডে সবচেয়ে প্রিয় ফরম্যাট। আমি চেষ্টা করবো যে ওয়ানডে ফরম্যাট দিয়ে ব্যাক করার। আর ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে তাই হবে মনে হয়, কারণ যখনই ক্রিকেট ব্যাক করবে হয়তো প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হবে, সো ওয়ানডে ফরম্যাট দিয়ে ব্যাক করবে। আর আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের লাইন আপে কোন বোলারকে খেলাতে চাই, আমার কাছে আমি অবশ্যই মিচেল স্টার্কের কথা বলবো। মিচেল স্টার্ক যদি আমাদের টিমে খেলে তাহলে হয়তো অবশ্যই আমারও ফেভারিট বলার। হ্যাঁ, নতুন বলেও হয়তো উইকেট নিয়ে দিতে পারবে, আর ডেতেও খুব ভালো বোলিং করবে। ধন্যবাদ। অবশ্যই জাহিদ ভাই আপনি সঙ্গে থাকবেন, একই কথা নিশ্চয় বারবার সবাই প্রশ্ন করছে। এসকে পারভেজ নামে একজন এসছেন, আপনার সঙ্গে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম তাহমিদ ভাই, ভালো আছেন? জি ভালো আছে। রনির সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ অবভিয়াসলি, খুব ভালো লাগতেছে রনি ভাইকে দেখে। রনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আমি আসলে রনি ভাই মানে খুব পছন্দের একজন মানে প্লেয়ার, আমার খুব ভক্ত ওনার, কিন্তু মানে উনি অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে, তো ওনার জন্য অনেক শুভকামনা রইল, দোয়া রইল। তো আমি একটা আর কি কথা যুক্ত করতে চাচ্ছিলাম আর কি, একটু অপ্রাসঙ্গিক হয়ে গেলেও। মনে করেন যে এখন আমি নেটে দেখতেছি যে আমাদের সাইফুদ্দিন তার এলাকাতে মানে আসলে এরকম ফ্যাসিলিটিস নাই, সে যে প্র্যাকটিস করবে, সে একদম পেস বোলার। দ্য সেম আমাদের রনি ভাই পেস বোলার। তো যারা এই পেস বোলাররা যখন মানে যারা এখন এলাকায় আছে তারা কিন্তু এরকম সুযোগ পাইতেছে না। তো আমরা আমাদের মানে বিসিবি কিংবা আমাদের মানে ক্রিকেট ডেভেলপমেন্টে যারা আছে তারা কি করতেছে, তাদের কাছে পাইপলাইন মানে মনে হচ্ছে শুধু যে বিপিএল আয়োজন করা কিংবা প্রিমিয়ার লিগ আয়োজন করা, এটা তাদের পাইপলাইন। আসলে পাইপলাইন হওয়া উচিত যে প্রত্যেকটা জেলা পর্যায়ে কিংবা মানে মাঠ পর্যায়ে। পারভেজ আমরা আসলে বুঝতে পেরেছি, নিশ্চয়ই সবার ছেলে বিসিবি যারা আছেন তারা শুনছেন। রনি আসলে এই উত্তরটি দিতে পারবেন না, খুব স্বাভাবিক। রনি, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, দুটা ওয়ানডে 13টা টি20 আপনার ক্যারিয়ার, মানে আপনি যখন চলে গেলেন 2 বছর আগে সবশেষ ম্যাচ খেলেছেন, আপনার কি মনে হয় যে ওই সময় আরেকটু বেশি খেললে, আরেকটু সুযোগ বেশি পেলে আপনি মানে নিজেকে আরেকটু স্টেবল করার সুযোগটা পেতেন আপনি ওই সময়টায়? হয়তো আমি যদি আরেকটু বেশি সুযোগ পেতাম বা ম্যাচ খেলার আসলে সুযোগটা ওইভাবে আমি কম পেয়েছি। আমি হয়তো দেখা যাচ্ছে যে টিমের সাথে অনেকদিন ছিলাম, বাট দেখা যাচ্ছে যে একটা সিরিজ হতো 3 ম্যাচ বা 5 ম্যাচের কোনো সিরিজ হলে দেখা যায় প্রথম 3-4টা ম্যাচে আমি হয়তো সুযোগ পেতাম না, হয়তো লাস্ট ম্যাচটায় সুযোগ পেতাম, বা মানে দেখা যাচ্ছে যে অনেকদিন পর পর হয়তো ম্যাচ খেলতাম। তো এই বিষয়টা আমার কাছে একটু মানে একটু লেগেছে। যদি আমি হয়তো কন্টিনিউ কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাইতাম তাহলে হয়তো মানে আরেকটু ভালো হইতে পারতো, বাট নাও ভালো হইতে পারতো। কিন্তু আমার কাছে মনে হয় হয়তো কয়েকটা ম্যাচ বেশি খেলার সুযোগ পাইলে বা কন্টিনিউ ম্যাচ খেলার সুযোগ পাইলে হয়তো বিষয়টা ডিফারেন্ট হইতে পারতো। তারপরেও আমার ল্যাকিং ছিল, হয়তো ওই লেভেলটায় আমি। একটা জিনিসও আমার খুব অবাক লেগেছে, আপনার মানে ঘরোয়া ক্রিকেটে বা বিপিএল এ যে গড় মানে ইকোনমি, সেখান থেকে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ইকোনমি নয়। মানে আপনি বলছিলেন যে ডোমেস্টিকের সাথে পার্থক্যটা খুব, বিশেষ করে বিপিএল এর সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেটের খুব পার্থক্য নেই, কিন্তু আপনার পারফরমেন্সটা কিভাবে এতটা মানে ওঠানামা করলো? যে আমি যখনই নতুন বলে বল করেছি হয়তো প্রথম 2 ওভারে আমিও এত বেশি রান দেইনি, বাট আমি যখন একটু ডেথের দিকে বোলিং করতে আসছি তখন হয়তো রানটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো আসলে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে কেন এরকম হচ্ছে বা কি করলে একটু বেটার হইতো। এই বিষয়টা আসলে আমি মনে করি যে আসলে আমার ইকোনমিটা এত বেড়ে যাওয়ার পিছনে হয়তো ওই পার্টিকুলার একটা ওভার বা একটা এরকমই টি20 তে আসলে একটা ওভার বা 2টা ওভারের উপরে আসলে ডিপেন্ড করে যে আপনার ইকোনমিটা কই যাবে। সো আমি মনে করি যে পার্টিকুলার একটা ওভারই আমার ইকোনমিটা। রনি ওই উইকেটটা রনি মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই। ওয়াসাম ছিল। হ্যাঁ, এই সেলিব্রেশনের কোনো আছে পেছনের গল্প? না আসলে ওই সময় যে সেলিব্রেশন গুলা আমি দিয়েছি বা করেছি এটা আসলে পিছনে কোনো
কাহিনী নাই বা গল্পও নাই আসলে, অনেক বেশি এক্সাইটমেন্ট থেকে ওই সেলিব্রেশন গুলো আসলে হয়েছে। এটা আসলে আমি চিন্তাও করে রাখি না যে এরকম সেলিব্রেশন করব বা এরকম করব, ওইরকম করব, ওইরকম কোনো প্ল্যানও ছিল না। যখন দেখা যাচ্ছে যে একটা খুব ভালো উইকেট পেয়েছি বা খুব মানে ক্রুশাল টাইমে একটা উইকেট পেয়েছি, তখন কিন্তু আসলে এক্সাইটমেন্টের কারণেই এই সেলিব্রেশন গুলো এসেছে। হয়তো এটা আপনি বলতে পারেন কি বলবো, অ্যাগ্রেশন, ওয়ান কাইন্ড অফ অ্যাগ্রেশন। তখন হয়তো যেটা পেসারদের হয়ে থাকে। হ্যাঁ, একটু অ্যাগ্রেসিভ যখন আপনি বেশি থাকবেন, তখন আপনার সেলিব্রেশনটা হয়তো ওইরকম একটু অ্যাগ্রেসিভ ভাব থাকবে সেলিব্রেশনটায়। আমরা অনেক গল্প করলাম, মাঝখানে আরেকটু নিউজ থেকে ঘুরে আসতে চাই। দেশ বিদেশের আজকে মানে ক্রিকেটের বিশেষ করে অনেকগুলো খবর আছে। কি খবর, ক্রিকেটের ছোট ছোট খবর নিয়ে আমাদের সালাউদ্দিন সুমন একটি রিপোর্ট করেছেন, আমরা আসলে দেখতে চাই অনেক। The 2020 Under-19 World Cup final. In the air and gone. ঘরবন্দি দিন কাটাচ্ছেন দেশের বেশিরভাগ ক্রিকেটার। দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন অনেক খেলোয়াড়। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে মনোবিদের শরণ নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, কানাডা প্রবাসী মনোবিদ আলী খান, যিনি এর আগেও একাধিকবার কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে, তিনি এবারও সাহায্যের হাত বাড়িয়েছেন। আলী খানের সঙ্গে আপাতত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল ও নারী দলের 5টি করে ভার্চুয়াল সেশন আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। ভারতের করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামকে করোনা সেন্টারে রূপান্তরিত করেছে কর্ণাটক রাজ্য সরকার। বৃহস্পতিবার 24 ঘন্টায় ভারতে বাকি মেট্রো শহরগুলোর চেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে বেঙ্গালুরুতেই। একই পথে হাঁটছে কলকাতাও। ঐতিহ্যের ইডেন গার্ডেন্সকে এবার পরিণত করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে। ইডেনের হাইকোর্ট প্রান্তরের 4টি গ্যালারির নিচে কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে পুলিশ কর্মীদের জন্য, নিশ্চিত করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া। যদিও সবচেয়ে আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র হলেও মুম্বাইয়ের অঙ্কেডেকে কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে রাজ্য সরকার। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড দারুণ ফর্মে থেকেও সাউদাম্পটন টেস্টে একাদশে না থাকায় ভয়ঙ্কর চটেছেন টিম ম্যানেজমেন্টের উপর। দেশের মাটিতে টানা 51 টেস্টের পর মাঠে নামতে পারেননি তিনি। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে 34 বছর বয়সী ব্রড বলেন, তিনি হতাশ, ক্ষুব্ধ, বিধ্বস্ত। এই অবস্থায় জাতীয় নির্বাচক এডি স্মিথের কাছে দলের নিজের অবস্থান ও ভবিষ্যৎ জানতে চেয়েছেন ব্রড। কঠোর নিয়ম করে শৃঙ্খলার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল। আগস্ট থেকে শুরু হবে এই লিগ। সিপিএল কর্তৃপক্ষ জানায়, করোনার ঝুঁকির কারণে দলগুলোর খেলোয়াড়, মালিক, কর্মকর্তা সবাইকে ত্রিনিদাদ পৌঁছে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। করোনা ঝুঁকির কারণে মাত্র 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। টুর্নামেন্ট চলাকালীন ক্লাব এবং ক্রিকেটারদের অনেকটা ঘরবন্দি থাকতে হবে বলে জানিয়েছেন আয়োজকরা। 6টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে 18 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা সিপিএল এর এবারের আসরে। 2008 সালে আইপিএল এর শুরুতে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেওয়া হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। শুধু তাই নয়, সৌরভ ছিলেন তার নিজের শহরের দলের অনেক বড় নীতি নির্ধারক। কিন্তু কেকেআর এর মালিক শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে সৌরভের এবং তিনি কেকেআর ছাড়তেও বাধ্য হন। অবশেষে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ সৌরভ গাঙ্গুলি নিজেই। বললেন, দলের মালিক শাহরুখ খান সৌরভকে প্রতিশ্রুতি দিয়েও সেটা রাখেননি। लगता है सौरभ को कुछ ऐसा ही समझा সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। करवाकर सौरभ ये जताना चाहते थे। আমরা দেশ বিদেশের খেলাধুলার সংবাদগুলো জানছিলাম রনি। দর্শকরা তো প্রশ্ন করছে, একই সঙ্গে আমার একটা খুব জানতে ইচ্ছে করে আপনার, মানে বাংলাদেশে অনেক কোচের অধীনেও আপনি খেলেছেন, মানে আপনার চোখে এখন পর্যন্ত সেরা কোচ কে? আপনার তো অভিষেক হয়েছে চান্দিকা হাথুরুস ন্যাশনাল টিমে। আমি আরো ছোট করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার পেস বোলিং কোচের কথাই বলেন। অনেকে এসছেন, অনেকে গেছেন। এই হিট স্ট্রিক নিয়ে সবার একটা খুব বড় প্রশ্ন আছে। তার সময় যেহেতু অনেক ভালো সময় গেছে পেসারদের, একটু মানে বলা যায় ওই সময় কি হিট স্ট্রিকের ক্রেডিট, নাকি ওই সময়টা আসলে আমাদের অনেক ভালো পেসার এসছে সেই জন্য? না, অনেক ভালো পেসার বলতে আপনি যদি চিন্তা করেন যে ওই সময়টা যারা ভালো পারফর্ম করেছে তারাই কিন্তু এখন খেলতেছে, বা আমরা যে কয়জন ছিলাম আমরাই কিন্তু ঘুরে ফিরে খেলতেছি। বাট ওই সময়টা কি হয়েছে যে হিস্ট্রিক হয়তো আমাদের খুব ভালোভাবে বুঝতে পারতো বা কি করা লাগবে, কি করা উচিত, বা ওর কাজের যে একটা ধারা ছিল এটা হয়তো আমরা ভালোভাবে বুঝতে পেরেছিলাম ওই সময়টায়। এই জন্য হয়তো একটু মানে
আমরা ভালো করতেছিলাম আর কি পেস বোলিং ইউনিটটা। হিথিস্টিকের স্পেশালিটি যদি একটু বলতেন আপনার সঙ্গে, আপনার অভিজ্ঞতা। স্পেশালিটি যদি বলি, ও আসলে খুব তাড়াতাড়ি একজন প্লেয়ারকে, একজন পেস বোলারকে রিড করতে পারতো যে আসলে ওর কোন জিনিসটা নিয়ে কাজ করা উচিত বা ম্যাচের মধ্যে ওর কোন জিনিসটার প্রবলেম হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে যে সবসময় কিন্তু আপনি এক ধরনের সমস্যা বা এক ধরনের লেগিংস আপনার থাকে না। হয়তো দেখা যাচ্ছে যে এখন এই লেগিংসটা আছে, এখন যেটা আপনার স্ট্রেংথ, কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে ওইটা আপনার একটু এদিক ওইদিক হয়ে গেলে উইকনেসে পরিণত হচ্ছে। তো এটা কিন্তু আসলে মাঝে মাঝে কিন্তু প্লেয়াররা বুঝতে পারে না, বা একজন পেস বোলার যদি বলেন, বোঝা আসলে মুশকিল হয়ে যায় যে আমি আসলে আমার যে জায়গাটা আমি স্ট্রং ছিলাম এই জায়গাটা হয়তো আমার একটু এদিক ওইদিক হয়ে গেছে। তখন কিন্তু আসলে একজন কোচটা কিন্তু আসলে এই ছোট ছোট জিনিসগুলোই ধরিয়ে দেয় যে তোমার এই জায়গাটা হয়তো আরেকটু কাজ করা লাগবে বা এই জায়গাটা আরেকটু উন্নতি করা যায়। তো আমার কাছে মনে হয় যে পেস বোলারদের, আমরা যারা তখন ছিলাম, হিস্ট্রিক আসলে ওই বিষয়গুলো খুব ভালো বুঝতে পারতো যে আসলে এখন কোন বিষয়টাই মানে পার্টিকুলারলি সবার সাথে মানে একসাথে মানে আমার যে কাজ, দেখা যাচ্ছে যে আরেকজন পেস বোলারের কাজটা একটু ডিফারেন্ট। সো আসলে সবার কিন্তু একরকম কাজ হবে না, সবার একটু আলাদা আলাদা ডিফারেন্ট কাজ হবে। তো আমার কাছে মনে হয়েছে যে ও ইন্ডিভিজুয়ালি আসলে ওইভাবে মানে আমাদেরকে নিয়ে কাজ করেছে যে কার কোন কাজটা করলে ভালো হবে বা কে কোনটা করলে বেটার হবে এই বিষয়টা। রনি, অনেকে প্রশ্ন করছেন আপনাকে, সেটা জানতে চাইছেন যে মাশরাফি ভাইয়ের কোনো খোঁজ নিয়েছেন কিনা, কি অবস্থা ওনার, করোনার কেমন আছেন? হ্যাঁ, মাশরাফি ভাইকে আসলে আমি ফোন দিয়েছিলাম, ওনার যে নাম্বারটা আমার কাছে ছিল, বাট ওই নাম্বারটা বন্ধ আসছে। হয়তো এই সময়টায় হয়তো অনেকেই ফোন দিচ্ছে বা অনেকেই দিচ্ছে, এই জন্য হয়তো বন্ধ করা আছে। বাট আমি আসলে আশেপাশে যারা প্লেয়ার আছে ওনার বাসার আশেপাশে, ওনাদের মাধ্যমে আসলে খবর নিয়েছি, বা ওনার কোচ যারা আছে তাদের মাধ্যমে খবর নিয়েছি। আসলে হয়তো ওনার সাথে ফেস টু ফেস বা ফোনে কথা হয়নি, বাট আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে অবশ্যই রেগুলার টাচে আছে যে ওনার কি অবস্থা, কেমন আছেন এখন? এখন তো উনি আলহামদুলিল্লাহ মোটামুটি স্টেবল আছেন। বাট বিষয়টা কি হয় যে আমরা আসলে মানে এই বিষয়টাতে কিন্তু আমাদের আসলে মানসিক শক্তিটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা যদি মানসিকভাবে আসলে একটু ভেঙে যাই বা মানসিকভাবে একটু উইক হয়ে যায়, তখনই কিন্তু এটা আসলে বেশি আমাদের শরীরের খারাপ করতে পারে আর কি। সো আমাদের আসলে মানসিকভাবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি তাহমিদ অমিত ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাইকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা রনি ভাই, আসলে তাহমিদ অমিত ভাই সবকিছু বলে ফেলছে। আমাদের মোটামুটি আমাদের যে প্রশ্নগুলো ছিল সবই প্রায় আমরা নিয়ে মানে জেনে ফেলছি। তারপরেও ছোট্ট একটা প্রশ্ন ছিল আসলে ভাই, আমরা যদি দেখি যে সৈয়দ রাসেলের পরে একটা বিশাল একটা গ্যাপ ছিল আমাদের মানে লেফট হ্যান্ড সিমার, আপনার হাত দিয়ে এক প্রকার শুরু আর কি। অনেকদিন পর বাংলাদেশ আপনার মতো একজন পেয়েছিল, এরপরে তো মুস্তাফিজুর রহমান আসলো। তো আমার ছোট্ট একটা প্রশ্ন, আমরা তো সবই জেনে গেছি যে আপনার আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার আদর্শ পেসার কে আর কি, এটা ছোট্ট একটা প্রশ্ন ছিল আর কি, এইটাই। আর তাহমিদ অমিত ভাইয়ের সাথে একটু বলি, তাহমিদ অমিত ভাই আপনাকে আমি দীর্ঘদিন ফলো করি। আপনার একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে আপনি একটা প্রোগ্রাম করেছিলেন বা এখনো করেন কিনা এটা আমি রিসেন্টলি জানি না, যে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা। এর জন্য আপনাকে আমি আমার হার্ট থেকে স্যালুট জানাচ্ছি। এই জিনিসটা আমি মানে যখন সবাই স্রোতের মানে মিডিয়াতে তো একটা মিডিয়াবাজ কথাবার্তা বেশি হয়, তো ওই জায়গাটা আমার ভালো লাগে যে স্রোতের প্রতিকূলেও যে সত্যি কথা আপনি বলেন। এর জন্য একজন ফ্যান হিসেবে, একজন ক্রিকেট ফ্যান হিসেবে এবং একজন আপনি একজন ক্রীড়া সাংবাদিক, সেই জায়গা থেকে এবং হার্ট থেকে আপনাকে স্যালুট জানাচ্ছি। প্লিজ রনি উত্তরটা আমি আগেও বলেছি, আমি বলে দিয়েছিলাম যে মিচেল স্টার্কের আসলে আমার খুব ভালো লাগে, মিচেল স্টার্কের বোলিং খুব ভালো লাগে আমার। মিচেল স্টার্কের কথা বলছেন রিয়াদ ভাই, থ্যাংক ইউ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি নিশ্চয়ই রনির জন্য দোয়া করুন। রনি, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, এই প্রশ্নটা আমি শেষের জন্য রেখে দিয়েছিলাম, যাতে তোরা ড্রেসিং রুমটা কি মিস করেন খুব? অবশ্যই ভাই, এটা আসলে প্রাণের জায়গা, স্বপ্নের জায়গা। যেটা বলেন যে ছোট থেকে দেখা যে স্বপ্নটা, এই স্বপ্নের জায়গাটা হচ্ছে ন্যাশনাল টিমের ড্রেসিং রুম। এটা সবসময় মিস করি। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে টিমের সাথে থাকা আর টিমের বাইরে থাকা মানে অনেক মানে আসলে ভাষায় বলে বোঝানো যাবে না যে এটা আসলে কত বড় খারাপ লাগার একটা বিষয় যে আপনি টিমের সাথে থাকলেন, আপনি ম্যাচ খেলতে পারলেন না,
এটা কিন্তু আসলে ওইরকম ম্যাটার করে না। টিমের সাথে থাকাটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ সবাই হয়তো ন্যাশনাল টিমে খেলতে পারে না, অনেক পারফরমেন্স করা লাগে, অনেক ভালো করতে হয় বা কপালও লাগে ন্যাশনাল টিমে খেলতে হলে। সো ড্রেসিং রুমটা অবশ্যই মিস করি, সবসময় মিস করি, যখন খেলবো না তখনও মিস করব। আসলে সবসময় চেষ্টা করি যে কিভাবে এই ড্রেসিং রুমে একটা চেয়ার, যেরকম সাকিব আল হাসানের একটা চেয়ার আছে, এই চেয়ারে সাকিব আল হাসানই বসে, মুশফিকুর রহিমের একটা চেয়ার আছে, ওই চেয়ারে মুশফিকুর রহিম বসে। মানে সবারই পার্টিকুলার, যারা আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে খেলতেছে, একটা চেয়ার আছে যে চেয়ারে ওনারাই বসেন। এটা সবাই জানে, যারা ন্যাশনাল টিমে নতুন ঢুকে তারাও জানে। সো আমি সবসময় চেষ্টা করি যাতে ভালো পারফরমেন্স করে বা ভালো কিছু করে আমার যেন ড্রেসিং রুমে একটা চেয়ার থাকে, যেন আবু হায়দার রনির চেয়ার, এটা এরকম একটা ইচ্ছা মনের মধ্যে সবসময় আছে। রনি, আমরাও সেই ইচ্ছা পূর্ণ হোক, আমরা সেটা চাই আবু হায়দার রনির একটা চেয়ার থাক। সেটা নিশ্চয়ই আজ থেকে নিশ্চয়ই আবার 5 বছর পর কোনো একটা আড্ডায় আপনার সঙ্গে যাব, কথা হবে। সেদিন জানি না সময় দিবেন কিনা, আমরা চাই আপনি সেই জায়গায় থাকেন, যেন অবশ্যই সেই জায়গায় থাকবেন, যে একটা চেয়ার থাকবে। তখন তো অনেক ব্যস্ত থাকবেন নিশ্চয়ই, তার মধ্যেও নিশ্চয়ই আমাদেরকে সময় দেবেন। সেই চেয়ারের কথা গল্প শুনবো, সেদিন শুনতে চাই আপনার কাছ থেকে, চেয়ারটা কিরকম, কিভাবে থাকে। নিশ্চয়ই রনি, আপনার জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন, সবার জন্য, দেশের মানুষের জন্য প্রার্থনা করবেন। কঠিন এক সময় আপনার জন্য নিশ্চয়ই আপনার ভক্তরা প্রার্থনা করছে। ভালো থাকবেন। শেষে যদি কিছু বলতে চান দর্শক। সবার জন্য আসলে এই আমরা আসলে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সবাই চেষ্টা করেন কিভাবে, আমরা এখন সবাই মোটামুটি জানি যে আমাদের কোন কাজগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না। তো যতটুকু সম্ভব আমরা যে কাজগুলো করা উচিত ওই কাজগুলো করি, বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমাদের দেশের মানুষের জন্য, পৃথিবীর সকলের জন্য আমরা বেশি বেশি দোয়া করি, বেশি বেশি প্রার্থনা করি যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে তাড়াতাড়ি আমাদেরকে ইনশাআল্লাহ সুস্থ লাইফে বা স্বাভাবিক লাইফে আমাদের ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করেন, আর সবার জন্য দোয়া থাকলো। ভালো থাকবে রনি, নিশ্চয়ই দেখা হবে আবারও, সেই চেয়ারের গল্প নিয়ে আসবো। আবু হায়দার রনি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন তার নিজের অভিজ্ঞতার কথা, খুব সুন্দর কথা বলেছেন। ড্রেসিং রুমে নিজের একটা চেয়ার চান, যেভাবে সাকিব মুশফিকের চেয়ার। নিশ্চয়ই দর্শক আপনারা সেই প্রার্থনা করবেন। আজকে তাহমিদ আহমেদ এখান থেকে বিদায় নিচ্ছে। যাওয়ার আগে একটা খবর দিয়ে জানাতে শেষ করতে চাই, চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে গেছে গতকাল। কেমন ছিল সেই ড্র? অনেক ছোট দল পেয়েও, আটলান্টার মতো দল পেয়েও নির্ভার নয় পিএসজি, এরকম অসংখ্য খবর, ছোট ছোট খবর আছে, তাদের প্রতিক্রিয়া দলগুলো কিরকম, সে খবর জানতে জানতে আজকে আমরা চলে যাব। তবে আজকেই শেষ নয়, কালকে একই সময় রাত 8টায় ঠিক যমুনার ফেসবুক পেজে দেখা হবে আবারও। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, যমুনার সঙ্গে থাকবেন। For all the teams. All the best to all of them, of course. চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পর সবচেয়ে খুশি ক্লাবটির নাম প্যারিস সেন্ট জার্মেইন। কেননা কাগজে কলমের শক্তির বিচারে সবচেয়ে দুর্বল দল আতালান্তাকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজি। কিন্তু তারপরও বাড়তি সতর্ক টমাস টুখেল। কোনো দলকেই হালকাভাবে নেওয়া যাবে না, তাও আবার সিঙ্গেল লেগের ম্যাচ। আটলান্টাকে মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই, কারণ ওরা সত্যি দারুণ ফুটবল খেলেছে। অভিজ্ঞতা একটু ভিন্ন রকম শেষ হলো লড়াইয়ে দ্বিতীয় লেগের ম্যাচ বাকি থাকা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যান সিটির মতো দলগুলোর। কেননা কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ জানা, কিন্তু এখনো নিশ্চিত হয়নি কোয়ার্টার। সত্যি বলতে কি, কোয়ার্টার ফাইনালের ড্র নিয়ে আমার বাড়তি কোনো আগ্রহ ছিল না, কারণ আমাদের শেষ 16তে নাপোলির বিপক্ষে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। এখন কেবলমাত্র ওই ম্যাচটি নিয়েই ভাবতে হবে। আমাদের পরবর্তী ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে, যারা চ্যাম্পিয়ন্স লিগের রাজা। তাই তো কোয়ার্টার নিয়ে ভাবার সময় নয় এটি। কোয়ার্টার ফাইনালের আগে শেষ 16-র দ্বিতীয় লেগে 8 আগস্ট লড়বে ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ। এছাড়াও মুখোমুখি হবে বার্সেলোনা, নাপোলি, ইউভেন্টাস, লিও আর বায়ার্ন মিউনিক, চেলসি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।